আপনাদের কি হার্ট শুরু করেছিলাম? নো ম্যাম। প্রশ্ন দিছিলাম? জি ম্যাম। হার্টের চেম্বার কয়টা? এটি কথা ম্যাম বলছে, হার্টের চেম্বার কয়টা? ম্যাম 4টা। কি বলেন? ম্যাম লেফট atrium, right atrium, left ventricle, right ventricle. ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, হার্টের বাল্ব কয়টা? ম্যাম valve 4টা। কি কি? হার্টের 4টা ভালভ কি কি? না জানলে বলেন জানি না, তাও তো ভাই কিছু বলেন না, কিছু বলেন না কেন? বেটি বুঝে না, না করবে বললে bicuspid, tricuspid, pulmonary semilunar আর একটা ম্যাম ভুলে গেছি। তাহলে অ্যাওর্টিক ভালভ প্রথমটা হচ্ছে, প্রথম ভালভটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, যেটা ট্রাইকাসপিড ভালভ তার মানে কি এটা 3টা কাপস। ভালভ কি? কপারটি কাপ। তাহলে 3টা দরজা, সোজা কথা মনে রাখেন, 3টা কাপস যেটা থাকবে সেটা ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড ভালভটা থাকে কোথায়? ট্রাইকাসপিড ভালভটা থাকবে হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে। কোন অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুল? রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে। আপনাদের হার্টের কিন্তু আমাদের উপরের দিকে থাকে অ্যাট্রিয়াম আর নিচে থাকে ভেন্ট্রিকুল। তাহলে হচ্ছে উপরে ভাগ করলে একদিকে রাইট অ্যাট্রিয়াম, ওই পাশে লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুল, লেফট ভেন্ট্রিকুল। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুল এই দুটার মাঝখানে থাকে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুল এইটার মাঝখানে থাকে বাইকাসপিড ভালভ, বা এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। বাইকাসপিড বা মাইট্রাল ভালভ, বুঝতে পারছেন? আর অ্যাওর্টিক নামে বুঝতেছেন, তাহলে যেখান থেকে অ্যাওর্টা শুরু সেখানে থাকবে অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টা শুরু হয় কোথা থেকে? হার্টের কোথা থেকে অ্যাওর্টা উঠে? অ্যাওর্টা মানে কি? এটা কি দূষিত রক্ত নেবে না বিশুদ্ধ রক্ত? আর্টারি ম্যাম দূষিত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্ত এক্সেপ্ট পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কিন্তু আবার উল্টা, পালমোনারি আর্টারি দূষিত ক্যারি করবে, বাকি সব আর্টারি। আরেকটা আছে আম্বিলিকাল আর্টারি, যেটা নাভিতে থাকে। পালমোনারি আর আম্বিলিকাল আর্টারি এই দুটো আর্টারি হচ্ছে বডিতে শুধুমাত্র দূষিত রক্ত ক্যারি করে, আর বাকি সবাই হচ্ছে বিশুদ্ধ রক্ত ক্যারি করে। বুঝতে পারছে? তাহলে ভেইন উল্টা, ভেইনের মধ্যে সব ভেইন হচ্ছে দূষিত রক্ত ক্যারি করে এক্সেপ্ট পালমোনারি ভেইন এন্ড আম্বিলিকাল ভেইন, যেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত ক্যারি করে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে এখন আমাকে বলেন, আপনাদের এটা আগেও বলছি, দূষিত রক্ত কোন সাইডে থাকে, বিশুদ্ধ রক্ত কোন সাইডে থাকে হার্টের? রেসপিরেটরি সিস্টেমও বলছিলাম। হার্টের দূষিত রক্ত কোন সাইডে থাকে, বিশুদ্ধ রক্ত কোন সাইডে থাকে? ম্যাম ডান সাইড। কোনটা ডান সাইডে? কোনটা দূষিত না বিশুদ্ধ? ম্যাম দূষিতটা। হ্যাঁ, তাহলে ডান দিকে থাকবে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত থাকবে বাম দিকে। তাহলে অ্যাওর্টা যেহেতু আমার বিশুদ্ধ রক্ত ক্যারি করে, তাহলে আমার অ্যাওর্টা তো ডান দিক থেকে উঠবে না, তাহলে অ্যাওর্টা উঠবে কোন দিক থেকে? বাম দিক থেকে। ক্লিয়ার? জি ম্যাম।
এবং বাম দিকে হচ্ছে কোন বাম দিক থেকে, বামের কোনটা, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে ওটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাহলে হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা এই দুটার মাঝখানে যে কপাটিকাটা থাকে, যে ভালভটা থাকে, সেটাই হচ্ছে অ্যাওর্টিক ভালভ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আর একটা পালমোনারি ভালভ। তাহলে পালমোনারি ভালভ কোথায় থাকবে? পালমোনারি ভালভ হচ্ছে যেখান থেকে পালমোনারি আর্টারিটা শুরু হবে সেখানে থাকবে। এখন পালমোনারি আর্টারি তো আমার বললাম যে উল্টা, এটা দূষিত রক্ত ক্যারি করে, তার মানে ডান দিক থেকে উঠবে। ডান দিকে কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির মধ্যে যেই ভালভ থাকে সেটাই হচ্ছে পালমোনারি ভালভ। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? জি ম্যাম। জি। আচ্ছা, কিন্তু এগুলো আপনার পরীক্ষার পড়া না, এগুলো আপনাকে জানতে হবে সার্কুলেশনের জন্য, বাট এটা কোনো পরীক্ষার পড়া না, আমি এমনি বললাম সার্কুলেশনের জন্য। আপনাদের যেটা আসছে পরীক্ষাতে রিটেন কোশ্চেন, আচ্ছা আপনাদের রিটেন কোশ্চেনের ইয়া হচ্ছে প্রথম প্রশ্ন আসছে, হোয়াট ডু ইউ মিন বাই জাংশনাল টিস্যু অফ হার্ট? হোয়াট ইজ এসএ নোড? তারপর আসছে ডিফাইন পেসমেকার, why এসএ নোড ইজ কল্ড পেসমেকার অফ হার্ট। আপনাদের অনেক সময় কোশ্চেন আসে যে পেসমেকার জিনিসটা কি, কেন পেসমেকার বলা হয়? আপনারা সব লেখেন পেসমেকার সম্পর্কে, খালি এসএ নোডকে পেসমেকার বলে এই কথাটা লিখেন না। ওটা না লিখলে হবে? যে যাকে পেসমেকার বলে সেটা তো আগে লিখতে হবে, কেন বলে ওটা তো পরের কথা, কে সেটা আগে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আপনাদের রিটেন কোশ্চেন থেকে পড়া শুরু করব। সেটা হচ্ছে কি, তাহলে প্রথম কোশ্চেন কি, জাংশনাল টিস্যু অফ হার্ট কাকে বলে? জাংশনাল টিস্যু অফ হার্ট কাকে বলে? আপনারা ইয়েতে যান, ঠিকটা দেখেন। জাংশনাল টিস্যু অফ হার্ট কি বলছে? এটা হচ্ছে একটা স্পেশালাইজড স্ট্রাকচার। এগুলা কিন্তু মাসেল হাসবে। তাহলে স্পেশালাইজড স্ট্রাকচার বা স্পেশাল মাসেল, যেগুলোর কাজ কি? যেগুলোর কাজ হচ্ছে কার্ডিয়াক ইম্পালসটাকে ইনিশিয়েট করা, মানে কার্ডিয়াক ইম্পালসকে তৈরি করা এন্ড ট্রান্সমিট করে ইম্পালসটা। এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি রেটে করবে এবং সবার আগে করবে। অন্যান্য টিস্যু কিন্তু হার্টে ইম্পালস তৈরি করে, বাট কার্ডিয়াক জাংশনাল টিস্যুটা হচ্ছে সবার প্রথমে তৈরি করবে ইম্পালস এবং সবচেয়ে বেশি রেটে তৈরি করবে। এই কারণে এদেরকে বলে জাংশনাল টিস্যু অফ হার্ট। এদের আরেকটা নাম হচ্ছে কন্ডাক্টিং টিস্যু। তাহলে জাংশনাল টিস্যু যা, কন্ডাক্টিং টিস্যু কিন্তু তাই, একই কথা। তাহলে স্পেশালাইজড স্ট্রাকচার যাদের কাজ হচ্ছে কি ইনিশিয়েশন এন্ড ট্রান্সমিশন অফ কার্ডিয়াক ইম্পালস বিফোর দেন এনি আদার পার্ট অফ দা হার্ট, এটাই হচ্ছে আপনার জাংশনাল টিস্যু ডেফিনিশন। বুঝতে পারছেন ডেফিনিশন? এই কথা বললেন না কেন? ডেফিনিশন বুঝতে পারছে? ম্যাম অনেক সাউন্ড আসছিল। আমার কথা, জাংশনাল টিস্যু কাকে বলে এটা বুঝতে পারছে? জি ম্যাম। এরপরে হচ্ছে জাংশনাল টিস্যু কারা কারা আছে, কয়টা জাংশনাল টিস্যু আছে? জাংশনাল টিস্যু হচ্ছে প্রথমে দেখেন কতগুলি নাম আছে, এসএ নোড, তারপরে আছে এবি নোড দেয়া, কিন্তু এবি নোডটা 2 নম্বরে হবে না, 2 নম্বরে হয় আসলে ইন্টারনোডাল পাথওয়েটা 2 নাম্বার। তাহলে 1 নম্বরে হচ্ছে এসএ নোড, তারপরে হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে, এরপর এবি নোড, এবি বান্ডল বা বান্ডল অফ হিস, এরপর লাস্ট ওয়ান হচ্ছে পারকিনজি ফাইবার। এখন এসএ নোডের
ফুল অ্যাব্রিভিয়েশন কি? সাইনোঅ্যাট্রিয়াল নোড, এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। 2 নম্বরে হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে, 3 নম্বরে এভি নোড, এভি নোডের আরেকটা নাম কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আর 4 নম্বরে হচ্ছে এভি বান্ডল বা বান্ডল অফ হিজ। আর 5 নম্বরে হচ্ছে পার্কিনজি ফাইবার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা এখান থেকে বেশি ভিতরে অত কিছু করতে হবে না, ভিতরে পড়া লাগবে না কোনো কিছু, জাস্ট এতটুকু মনে রাখেন কে কতটুকু ইম্পালস তৈরি করে, এইটুকু জাস্ট মনে রাখবেন যে এই যে নোটগুলা বললাম তারা কে কতটুকু করে ইম্পালস তৈরি করতে পারে। ফার্স্টে হচ্ছে এসএ নোট, এসএ নোটটা কতটুকু ইম্পালস তৈরি করবে? এসএ নোটটা ইম্পালস তৈরি করবে হচ্ছে আপনার 70 থেকে 80 ইম্পালস পার মিনিট। এসএ নোডের ইম্পালস হচ্ছে 70 টু 80 ইম্পালস পার মিনিট। তারপরে আছে ইন্টারনোডাল পাথওয়ে, ইন্টারনোডাল পাথওয়ে কিন্তু কোনো ইম্পালস তৈরি করে না, এটা মনে রাখি। ইন্টারনোডাল পাথওয়ে ইম্পালস তৈরি করতে পারে না। তাহলে ইন্টারনোডাল পাথওয়ে কি করে? ইন্টারনোডাল পাথওয়ে শুধু ইম্পালসটাকে আপনার ক্যারি করে, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, ও কোনো ইম্পালস তৈরি করবে না। তারপরে এসএ নোডটাকে বলা হয় পেসমেকার হার্টের। এসএ নোড যদি আপনার ইম্পালস তৈরি করতে না পারে কোনো কারণে, তখন ইম্পালস তৈরি করবে হচ্ছে এভি নোড। কিন্তু এসএ নোড না করলে এভি নোড করে, তার মানে কি ওটা রিজার্ভ আছে, তাহলে এটাকে বলে রিজার্ভ পেসমেকার। এভি নোডটা হচ্ছে আমার রিজার্ভ পেসমেকার। কথা কি বুঝেন না? বুঝেন না? আচ্ছা, তাহলে এখন রিজার্ভ পেসমেকার যেটা কোনটা বললাম? এভি নোড। এভি নোডটা কতটুকু ইম্পালস তৈরি করবে? 40 থেকে 60 ইম্পালস পার মিনিট তৈরি করবে এভি নোড। এখন এভি নোডও যদি আপনার ইম্পালস তৈরি করতে না পারে, তখন কে ইম্পালস তৈরি করবে? তখন করবে এভি বান্ডল বা বান্ডল অফ হিজ। এভি বান্ডল বা বান্ডল অফ হিজ এর দুইটা ব্রাঞ্চ, রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ। এটা কতটুকু ইম্পালস তৈরি করে? এটা ইম্পালস তৈরি করে হচ্ছে 30 থেকে 36 ইম্পালস তৈরি করবে। আর যখন এভি নোডও ইম্পালস মানে এভি বান্ডলও ইম্পালস তৈরি করতে না পারবে, তখন কি তৈরি করবে? তখন তৈরি করবে হচ্ছে পার্কিনজি ফাইবার। এই পার্কিনজি ফাইবার কি বলে? এক্টোপিক পেসমেকার। এক্টোপিক মানে হচ্ছে যেখানে করার কথা না, নরমালি যেখানে থাকার কথা না, কিন্তু আছে অ্যাবনরমাল কোনো জায়গায় সেটা। তাহলে এটা হচ্ছে এক্টোপিক পেসমেকার। সেটা কতটুকু ইম্পালস তৈরি করবে? 15 থেকে 40 ইম্পালস পার মিনিট তৈরি করবে। আচ্ছা, এখন ইন্টারনোডাল পাথওয়ে কিন্তু আরেকটা আছে। ইন্টারনোডাল পাথওয়ে কিন্তু 3টা গ্রুপ, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র গ্রুপ। আচ্ছা, এই হচ্ছে আপনার মানে এতটুকু জানলেই হবে। আপনার কন্ডাক্টিভ টিস্যু থেকে প্রত্যেকটা থেকে জাস্ট তাদের কাজটুকু জানলেই হবে, মানে কে কতটুকু ইম্পালস তৈরি করে। আচ্ছা, এখন এরপরে কোশ্চেন আসছে হোয়াট ইজ এসএ নোড। একটু আগে তো বলা হয়ে গেল এসএ নোড কি? তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটা থাকে কোথায়? রাইট অ্যাট্রিয়াম এবং হচ্ছে আপনার যেখান থেকে সুপিরিয়র ভেনা ক্যাভাটা শুরু হয়, রাইট অ্যাট্রিয়ামের ওই জায়গাতে থাকবে এসএ নোডটা। গেল এটা এসএ নোড। এরপরে হচ্ছে 3 নাম্বার কোশ্চেন আসছে আপনাদের, ডিফাইন পেসমেকার, হোয়াই এসএ নোড ইজ কল্ড পেসমেকার অফ হার্ট। এখন পেস শব্দের অর্থ কি? পেসমেকার ডেফিনিশন করার আগে আমাকে বলেন পেস অর্থ কি? মানে হচ্ছে গুড। হ্যাঁ, পেস মানে গতি। এই আপনাদের এখানে কি কোনো ছেলে ক্লাস করে না? কি করে আসলেন? আয় হায়, আপনাদের ছেলেগুলা কোনো কথা বলেন না কেন? আশ্চর্য, আমি এটাই বুঝতেছি না। নার্সিং এ না, পিটি। নার্সিং এ কি ছেলে আসছে না নাই তাই তো বোঝা যায় না। ক্লাসও করে না ওরা। ছেলেদের মধ্যে একটা ছেলে আমি দেখছি একটু ক্লাস করে, 1 2 জন, আর কোনো ছেলে ক্লাসও করে না নার্সিং এ। অদ্ভুত অবস্থা। সব জায়গাতে মেয়েরাই বেশি রেসপন্স করে, আমি যা দেখতেছি প্রত্যেক ডিপার্টমেন্টে।
ওদের থেকে না বুঝছেন ল্যাবের পোলাপান আরো, ল্যাবে যে 4-5 জন ক্লাস করে ওরা আরো বেশি রেসপন্স করে, 4-5 জন আমি যা দেখি। ওরা যে ডিপ্লোমা করে এই বিএসসি গুলা থেকে ওরা ভালো রেসপন্স করে। কি যে অবস্থা যে বুঝে না তাও বলে না, না বুঝলে যে বলবে সেটাও বলে না, কোনো প্রশ্নও করে না। আমি বারবার জিজ্ঞাসা করি, 4-5 বার জিজ্ঞাসা করলে রেসপন্স করে না, বুঝে না বুঝে। তখন মেজাজটা কেমন লাগে বলেন? খুবই বিরক্তিকর। ওদের জন্য দরকার হচ্ছে এরকম টিচার যে খালি বলার দরকার বলে বলে চলে যাবে, বুঝলো না বুঝলো কিছু দরকার নাই, ইংলিশে একবারে বলে, অথবা হচ্ছে আগে প্রশ্ন দিয়ে দিবে পরীক্ষার আগে যে এগুলা পড়বা, এগুলো থেকে প্রশ্ন আসবে, ওগুলা পড়বে, ওরা মুখস্থ করবে, ওরা খুশি, টিচার খুশি, সবাই খুশি, সিআরপিও খুশি, বুঝছে? সিআরপিও খুশি, পাস করতেছে। সিরিয়াসলি এটা তো পাসই দেখে, খালি এটা পাসই কাউন্ট করে, আর কিছু কাউন্ট করে না। শিখতেছে না না শিখতেছে এটা কোনো ইয়ে নাই। এই যে দেখা যায় যে অনেক সময় টার্ম 3 বার 4 বার করে 5 বার করে টার্ম পরীক্ষা দিয়ে তারপরে যায় বসে পরীক্ষাতে। আমার কথা হচ্ছে 5 বার কেন আমি পরীক্ষা দেওয়াতে যাবো একটা স্টুডেন্টকে টার্মে? সে বসবে না, তাদের কোনো ইয়া নাই, সে দিবে না পরীক্ষা, সে পরের বছর দিবে। কিন্তু এখানে একদম টিচারদের দায় বেশি আর ওদেরকে পাস করানো অসহ্য। আমার ক্লাসে রেসপন্স করবেন, আমি খুবই মেজাজ খারাপ হয় আমার ক্লাসে রেসপন্স না করলে। ওকে ম্যাম। আপনাদেরকে আমি ভুল বললে তো কিছু বলি না যে আপনি ভুল কেন বলতেছেন, আমার তো কোনো অসুবিধা নেই, আপনি এখন ভুল বলতেই পারেন, সেটাতে আমার কোনো সমস্যা নাই, ভুল বললে বলেন। কিন্তু কথা হচ্ছে কথা বলেন, ভুল বলেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কিছুই বলেন না আপনারা। আচ্ছা, পেস মেকার তাহলে কি? পেস হচ্ছে গতি, পেস বোলার যে আমরা বলি তাহলে গতি থাকে যেটা ছেলে পেস। আর পেস মেকার মানে কি? মেকার মানে হচ্ছে যে তৈরি করে, তাই তো? এখন এই শব্দটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে ঘোড়সাওয়ারের ক্ষেত্রে, হর্স রাইডিং এর ক্ষেত্রে। এই রাইডিং এর ক্ষেত্রে যেটা হয়, ঘোড়ার ক্ষেত্রে কিন্তু ঘোড়া যতটুকুই দৌড়াক, ঘোড়া কিন্তু আপনার ইয়া করে না, গতিটাকে নিয়ন্ত্রণ করে না, গতিটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ঘোড়সাওয়ার। যে রাইডার থাকে বা রানার থাকে সে হচ্ছে ঘোড়ার গতিটাকে নিয়ন্ত্রণ করে। এইসব কারণে দেখবেন অনেক গ্যাম্বলিং হয় এটা নিয়ে, আপনার বাজি ধরে বিভিন্ন ধরনের, যে ঘোড়া অনেক সময় দেখা যায় কোনো একটা ঘোড়া খুব ভালো জিততেছে, কিন্তু তারপরে দেখবেন যে কোনো গ্যাম্বেলার ওটার উপরে বাজি ধরবে যে না এইবার এই ঘোড়া জিতবে না, তখন কি করে ওটা যে রাইডার থাকে তাকে টাকা দেয়, টাকা দিলে রাইডার তো পেসটা নিয়ন্ত্রণ করে, ঘোড়া যতই দৌড়াইতে পারুক রাইডার তো নিয়ন্ত্রণ করতেছে, তখন দেখা যায় রাইডার ইয়া করে ফেলে। তাহলে হচ্ছে পেস মেকার জিনিসটা হচ্ছে যে রাইডার বা রানার যে রেসের পেসটাকে সেট করে, যে কতটুকু গতিতে চলবে রেসটা, এই পেসটাকে যে ঠিক করবে সেই হচ্ছে পেস মেকার। তারপরে কি? পেস মেকার হচ্ছে মোশনটাকে যে রেগুলেট করে। মোশন মানে কি? মোশন অর্থ গতি, গতিকে যে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এখন হার্টের ক্ষেত্রে পেস মেকারটাকে একটু আগে আমরা বলছি, হার্টের ক্ষেত্রে পেস মেকার হচ্ছে এসএ নোড। এসএ নোডটাই হার্টের পেস মেকার। কেন এসএ নোডকে হার্টের পেস মেকার বলা হয়? তার কারণ হচ্ছে একটু আগে আমরা দেখলাম কি যে এসএ নোড সবার প্রথমে ইম্পালস তৈরি করতেছে। এসএ নোড ইম্পালস তৈরি করতে না পারলে তখন অন্যান্যরা ইম্পালস তৈরি করে, কিন্তু প্রথমে ইম্পালস তৈরি করবে হচ্ছে এসএ নোড। তাহলে এটা হচ্ছে কার্ডিয়াক ইম্পালসটাকে ইনিশিয়েট করে, এবং এসএ নোডটা যতগুলি আমরা দেখলাম সবচেয়ে বেশি গতিতে কে তৈরি করলো? এসএ নোড না? তাহলে গ্রেটার সব পার্ট থেকে হচ্ছে এসএ নোডের ইম্পালস তৈরি করার ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে সেটা কত? 70 থেকে 80 ইম্পালস পার মিনিট, সবচেয়ে বেশি রেটে সে ইম্পালসটা তৈরি করতে পারে, সবার প্রথমে ইম্পালস তৈরি করতে পারে, এবং এটা নরমাল কার্ডিয়াক রিদমটাকে মেইনটেইন করে। হার্ট কিন্তু সবসময় রিদম মেইনটেইন করে, এমন না যে আপনার একটা ইম্পালস 1 সেকেন্ড পরে তৈরি হলো, আবার একটা যে 3 সেকেন্ড পরে তৈরি হবে, আবার পরে একটা 1.5 সেকেন্ড পরে তৈরি হবে, এরকম কিন্তু কখনো হবে না। তাহলে এটা একটা রেগুলারিটি মেইনটেইন করে, রিদম থাকে সবসময়, ছন্দাকারে চলে, নির্দিষ্ট ইন্টারভালে ইম্পালসটা তৈরি হতে থাকবে।
এই কারণে এটা নরমাল কার্ডিয়াক ইম্পালস মেইনটেইন করে। তাহলে তিনটা কারণে আমরা এসি নোডকে হার্টের পেসমেকার বলবো। একটা হচ্ছে এটা সবার প্রথম ইম্পালস তৈরি করে, এটা সবচেয়ে বেশি রেটে ইম্পালস তৈরি করে, এবং এটা নরমাল কার্ডিয়াক রিদমটাকে মেইনটেইন করে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এরপরেরটা বের করেন। এরপরে আপনাদের আসছে ডেসক্রাইব দ্য প্রপার্টিজ অফ হার্ট মাসেল। এটা একটু বের করেন, হার্ট মাসেলের বৈশিষ্ট্যগুলা। বের করছেন হার্ট মাসেলের বৈশিষ্ট্য? জি ম্যাম। আচ্ছা, এখন হার্ট মাসেলের আগে বৈশিষ্ট্যগুলোর নাম দেখেন। বৈশিষ্ট্যগুলা কি কি বলছে? একটা হচ্ছে আপনার অটোরিথমিসিটি, এরপরে আছে কন্ডাক্টিভিটি, দেন হচ্ছে এক্সাইটেবিলিটি এন্ড কন্ট্রাক্টিলিটি। এই এক্সাইটেবিলিটি এন্ড কন্ট্রাক্টিলিটিকে আমরা দুইটা সূত্র দিয়ে এক্সপ্লেইন করতে পারি। সূত্র দুইটা হচ্ছে অল অর নান ল, আর একটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এবং লাস্ট ওয়ান হচ্ছে টোনিসিটি। আরেকটা আছে ফাংশনাল সিনসাইশিয়াম, এটা আপনাদের দরকার নাই এত। টোনিসিটি, এই কয়টা মনে রাখেন। এরপরে যেটা করতে হবে, এটার ব্যাখ্যাগুলো করতে হবে, কারণ এটা ডেসক্রিপশন বলছে আপনাদের, কাকে বলে কি এগুলো করতে হবে। তাহলে ফার্স্টটা দেখেন, ফার্স্টে কি বলছে? অটোরিথমিসিটি। অটো মানে কি? অটো অর্থ কি? স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়। আচ্ছা, তাহলে রিদমিসিটি মানে কি? রিদমিসিটি মানে হচ্ছে রিদম, তাহলে রিদম তৈরি করে যেটা, তাহলে অটোরিথমিসিটি। তাহলে হার্ট মাসেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে সে রিদমটা মেইনটেইন করবে, এটাকেই বলে অটোরিথমিসিটি। তার মানে বাইরে থেকে তাকে কোনো স্টিমুলেশন দেওয়ার দরকার নাই, সে নিজেই ছন্দাকারে একটা নির্দিষ্ট ইন্টারভালে ইম্পালসটাকে তৈরি করবে। এই জন্য এটাকে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে অটোরিথমিসিটি। বুঝতে পারছেন? জি ম্যাম। একটু আগে পড়ছেন হার্ট মাসেলে কারা তৈরি করে, রিদমটা তৈরি করে কারা? তাই কারা তৈরি করলো? তাদেরকে কি বলে যারা রিদম তৈরি করতেছে? একটু আগে না পড়লেন জাংশনাল টিস্যু? জি ম্যাম। কেবল করে তারপর বলতে পারে না। আচ্ছা, তাহলে একটা গেল অটোরিথমিসিটি। এরপরে বৈশিষ্ট্যটা কি? কন্ডাক্টিভিটি। এই জাংশনাল টিস্যু গুলাকে কিন্তু আরেকটা নাম আছে, জাংশনাল টিস্যুর আরেকটা নাম হচ্ছে কন্ডাক্টিং টিস্যু। কন্ডাক্টিং টিস্যু, জাংশনাল টিস্যু একই কথা। তারপরে 2 নাম্বারটা লিখি কন্ডাক্টিভিটি। কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে হচ্ছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, সোজা কথা। কন্ডাক্টিভিটি তাহলে বৈশিষ্ট্যটা কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যে ইম্পালসটাকে ট্রান্সমিট করতেছে, এটাকে আমরা বলতেছি কন্ডাক্টিভিটি। তাহলে এসএ নোড যে ইম্পালসটা তৈরি করবে, সেই ইম্পালসটা পুরো হার্টে ছড়িয়ে যাবে, এইটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। এখন কিভাবে ছড়াবে? সিরিয়ালি বলছিলাম আপনাদের, সিরিয়াল মনে রাখলেই সম্ভব। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে এসএ নোড। এসএ নোডে ইম্পালস তৈরি হলো, এসএ নোড থেকে ইম্পালসটা যাবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। এসএ নোড তো থাকেই রাইট অ্যাট্রিয়ামে, তাই না? তাহলে এসএ নোড থেকে ইম্পালসটা সরাসরি রাইট অ্যাট্রিয়ামের মাসেল গুলাতে ট্রান্সমিট হবে। তারপরে কোথায় যাবে? তারপরে যাবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। এখন লেফট অ্যাট্রিয়ামে কিভাবে যাবে? লেফট অ্যাট্রিয়ামে যাবে হচ্ছে বাক্সম্যান বান্ডল দিয়ে। এই বাক্সম্যান বান্ডলটা কি? বাক্সম্যান বান্ডলটা হচ্ছে ওই যে আপনাদের একটু আগে বললাম যে ইন্টারনোডাল পাথওয়ের 3টা গ্রুপ আছে, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র গ্রুপ।
অ্যান্টেরিয়র গ্রুপটাই হচ্ছে বাক্সম্যান বান্ডল। আচ্ছা, তাহলে বাক্সম্যান বান্ডল দিয়ে হচ্ছে এসএ নোডটা যাবে লেফট এট্রিয়ামের মাসলে ইম্পালস ট্রান্সমিট করবে। আর এরপরে হচ্ছে ওই তিনটা গ্রুপ দিয়ে অ্যান্টেরিয়র মিডল এবং পোস্টেরিয়র গ্রুপ ইন্টারনোডাল পাথওয়ে এটা দিয়ে যাবে হচ্ছে আপনার এবি নোডে যাবে। তাহলে যাবে কোথায়? এবি নোডে। ইন্টারনোডাল পাথওয়ে থেকে যাবে এবি নোড, এবি নোড থেকে যাবে কোথায়? এবি বান্ডেলে বা বান্ডেল অফ পিস। এটা আবার দুইটা ব্রাঞ্চ, রাইট এবং লেফট ব্রাঞ্চ। এই এবি বান্ডেল থেকে যাবে হচ্ছে পার্কিনজি ফাইবার। এই আপনাদের একটা ইয়া মনে হয় উঠে নাই, এবি নোডের পরে এবি বান্ডেল লিখে নেন। দেখতে পাচ্ছি না, উঠে নাই মনে হয়। এবি নোডের পরে এবি বান্ডেলটা লিখে নেন। বুঝছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এবি বান্ডেল দিয়ে যাবে হচ্ছে পার্কিনজি ফাইবার। আর পার্কিনজি ফাইবারটা থাকে হচ্ছে ভেন্ট্রিকলে। এতক্ষণ পর্যন্ত কিন্তু পুরোপুরি ভেন্ট্রিকলের মাসলে ঢুকতে পারে নাই, অ্যাকচুয়ালি ঘুরপাক খাইছে। আর এখন হচ্ছে ভেন্ট্রিকলের মাসলে ঢুকে যাবে, পার্কিনজি ফাইবার দিয়ে ভেন্ট্রিকলের মাসলে চলে যাবে, মানে সাব এন্ডোকার্ডিয়াল নেটওয়ার্কে যাবে সোজা কথা। তাহলে এটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে ফার্স্টে এসি নোড থেকে সরাসরি রাইট এট্রিয়ামের মাসলে গেল, রাইট এট্রিয়াম থেকে আবার আর এসি নোড থেকে বাক্সম্যান বান্ডেল দিয়ে লেফট এট্রিয়ামের মাসলে গেল, এসি নোড থেকে ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে যাবে হচ্ছে এবি নোড, এবি নোড থেকে এবি বান্ডেল থেকে পার্কিনজি ফাইবার থেকে যাবে হচ্ছে ভেন্ট্রিকুলার মাসলে। তাহলে এটা হচ্ছে তার কন্ডাক্টিভিটি। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন যে বৈশিষ্ট্যটা আছে সেটা কি? এরপরের বৈশিষ্ট্যটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি বা এক্সাইটেবিলিটি। নামে বোঝা যাচ্ছে। যদি আপনার যখন বাইরে থেকে আপনি কোনো একটা স্টিমুলেশন দিবেন, বাইরের কোনো স্টিমুলেশনে হার্ট মাসেলটা এক্সাইটেড হয়ে যাবে, এক্সাইটেড হয়ে সে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। এটাকেই বলে এক্সাইটেবিলিটি। বুঝছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তারপরে কন্ট্রাক্টিলিটি। তাহলে এই যে হার্ট মাসেলটা এক্সাইটেশন হলো, এক্সাইটেশন হওয়ার পরে সেখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলো। অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলে কি হবে? হার্ট মাসেলটা রেসপন্সটা কি হবে? তার রেসপন্স হবে সে কন্ট্রাকশন করবে। তাহলে বাইরে থেকে আপনি স্টিমুলেশন দিলেন, স্টিমুলেশনে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করলো, হার্ট মাসেলটা এক্সাইটেশনে কন্ট্রাকশন হইলো। এই যে তার বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে কন্ট্রাক্টিলিটি। ক্লিয়ার? আচ্ছা, এখন ম্যাম আরেকবার একটু বলবেন? বললাম বাইরে থেকে আপনি যখন স্টিমুলেশন দিবেন, কোন বাইরের স্টিমুলেশনে কি হার্ট মাসেলটা এক্সাইটেড হবে। এক্সাইটেড হলে তার ভিতরে কি হবে? তার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। নরমালি তো রেস্টিং পটেনশিয়ালে থাকে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে। তারপরে সেখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলে হার্ট মাসেলটা কি করবে? সে কন্ট্রাকশন করবে, মানে সে সংকোচন হবে। এটাই হচ্ছে কন্ট্রাক্টিলিটি। এই বৈশিষ্ট্যটাকে বলে কন্ট্রাক্টিলিটি। এবার বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখন যেসব এজেন্ট গুলা হচ্ছে আপনার কন্ট্রাক্টিলিটি বাড়ায় দেয় তাদেরকে বলা হয় আইনোট্রপিক এজেন্ট। কন্ট্রাক্টিলিটি যারা বাড়ায় হার্ট মাসেলে তাদেরকে কি বলে? আইনোট্রপিক এজেন্ট। এখন এই যে দুইটা বৈশিষ্ট্য পড়লাম হার্ট মাসেলের, এক্সাইটেবিলিটি এন্ড কন্ট্রাক্টিলিটি, এই দুইটা বৈশিষ্ট্যকে আপনি ব্যাখ্যা করতে পারেন দুইটা ল দিয়ে। ল দুইটা হচ্ছে অল অর নাল ল, আর একটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। অল অর নাল ল এবং ফ্রাঙ্ক স্টার্লিং ল। এখন ল মানে কি? ল হচ্ছে ল যেটা থাকবে, লতে কিন্তু চেঞ্জ করার কোনো কিছু নাই। ল থাকলে একদম হুবহু আপনাকে ওইটাই পড়তে হবে, ওইটাই বলতে হবে। আপনি এখানে বানানোর মতো কোনো অপশন নাই। আমার কথা বুঝতে পারছে? তাহলে একদম যেভাবে আছে লাইন সেভাবেই বলতে হবে। না, আগে বোঝার চেষ্টা করেন অল অর নান। অল মানে কি? সব। নান মানে কিছুই না। তার মানে হচ্ছে রেসপন্স
হয় পুরোপুরি হবে অথবা একেবারেই কোনো রেসপন্স করবে না। তাহলে আপনি যে বাইরে থেকে স্টিমুলেশন দিবেন হার্ট মাসেলকে, আপনার স্টিমুলেশনটা যদি ম্যাক্সিমাম হয়, মানে এডিকুয়েট স্টিমুলেশন হয়, এডিকুয়েট হইলে হার্ট মাসেলটা ম্যাক্সিমাম রেসপন্স করবে। আপনার স্টিমুলেশন এডিকুয়েট, হার্ট মাসেল পুরোপুরি রেসপন্স করবে, তার মানে কি অল। আর যদি আপনার স্টিমুলেশনটা এডিকুয়েট না হয়, তাহলে হার্ট মাসেল একেবারেই কোন রকম রেসপন্স করবে না, তার মানে এটা কি নান। তাহলে এই হচ্ছে অল অর নান ল, মানে হচ্ছে হয় পুরোপুরি রেসপন্স করবে অথবা একেবারেই রেসপন্স করবে না বাইরের স্টিমুলেশনে। তাহলে আপনি যদি এডিকুয়েট স্টিমুলেশন দেন সে পুরোপুরি রেসপন্স করবে, আর স্টিমুলেশন যদি এডিকুয়েট না হয় তাহলে একেবারেই কোনো রেসপন্স করবে না। এটাই হচ্ছে অল অর নান ল। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন ফ্রাঙ্ক স্টার্লিং ল। ফ্রাঙ্ক স্টার্লিং লটা কি বলছে? ফ্রাঙ্ক স্টার্লিং ল মানে হচ্ছে within the physiological limit, the greater the length of cardiac muscle fiber, the greater will be the force of contraction. তার মানে কি ফিজিওলজিক্যাল লিমিট, এটা কিন্তু প্যাথোলজি হলে হবে না, ডিজিজ কন্ডিশন না। তাহলে ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে আপনি একটা মাসল ফাইবারের লেন্থ যত বেশি হবে তার ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে। তাহলে যত লম্বা হবে মাসলটা সে তত জোরে সংকোচন করতে পারবে। কথা বুঝতে পারছেন? মাসল যত লম্বা তার সংকোচন ক্ষমতা তত বেশি, তত জোরে। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এখন বলেন দেখি এটা কি ভালো না খারাপ? এই বৈশিষ্ট্যটা ভালো না খারাপ? ভালো। কেন ভালো? কেন ভালো বলেন? এটা ভালো এই কারণে ভালো, ডেফিনেটলি। ধরেন আপনার রাইট এট্রিয়ামে অনেক ব্লাড এসে জমা হয়ে গেছে, রাইট এট্রিয়ামে এসে ব্লাড জমা হলো। এখন রাইট এট্রিয়ামে যদি ব্লাড থেকে যায় তাহলে তো হচ্ছে আপনার রাইট এট্রিয়ামটা অনেক পাম্প করতে হবে, রাইট এট্রিয়ামটা কিন্তু ফেইলিয়ার হয়ে যাবে, শেষ আপনার হার্ট। কিন্তু এই লটা থাকার কারণে যেটা হয়, রাইট এট্রিয়ামে যখন ব্লাড এসে জমা হবে রাইট এট্রিয়ামের ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে রাইট এট্রিয়ামে যে মাসেল গুলো আছে মাসেল গুলার লেন্থও কিন্তু বেড়ে যাবে, তাহলে সে অত জোরেই কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করে কি করবে? রাইট এট্রিয়াম থেকে ব্লাড সব রাইট ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে। আমার রাইট ভেন্ট্রিকলে অনেক ব্লাড জমা হয়ে রাইট ভেন্ট্রিকলে ওইভাবেই কন্ট্রাক্ট করবে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড সে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে পাঠাবে, লাংস থেকে এইভাবে ঘুরবে আর কি, সোজা কথা। তাহলে যেহেতু তার এই বৈশিষ্ট্যটা না থাকলে কি হইতো, সে কিন্তু কন্ট্রাকশন করতো না এত জোরে। কন্ট্রাকশন জোরে না করলে ব্লাড রাইট এট্রিয়ামে থেকে যেত, রাইট এট্রিয়ামে থেকে কি হইতো, রাইট এট্রিয়ামটা ফেল করতো। এই বৈশিষ্ট্যটা থাকার কারণে কিন্তু রাইট এট্রিয়ামটা ফেল করতেছে না। তাহলে এটা একটা লাইফ সেভিং বৈশিষ্ট্য, লাইফ সেভিং ডিভাইস। এবং এই বৈশিষ্ট্যটা থাকার কারণে ব্লাড তো সব জায়গায় সমান পরিমাণে যাচ্ছে, ফোর্স করে করে ব্লাড সব জায়গায় সমান পরিমাণে পাঠাইতেছে। এই কারণে পুরো হার্টের সবগুলি ভেন্ট্রিকুলের আপনার সমান পরিমাণ ব্লাডটাকে পাম্প করতে পারতেছে, পাম্প করে আর্টারিতে পাঠাইতে পারতেছে। আদারওয়াইজ এক এক জায়গায় এক এক রকম করে ব্লাড যাইতো, তখন সার্কুলেশনটা ঠিক থাকতো না, হার্টের উল্টাপাল্টা হয়ে যেত সব। কথা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি আছে?
আচ্ছা, তারপরে দেখেন রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে এটা এমন একটা সময় যে সময়ে হার্ট মাসেল বাইরের কোনো স্টিমুলেশনের রেসপন্স করবে না। তাহলে বাইরের যে কোনো এক্সটার্নাল স্টিমুলেশন বা রিস্টিমুলেশনে যখন হার্ট মাসেলটা নন রেসপন্সিভ থাকে, এই সময়টাকে বলা হয় হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন রিফ্র্যাক্টরি পিরিয়ডটা দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা রিলেটিভ। আচ্ছা, তার আগে আমাকে বলেন রিফ্র্যাক্টরি পিরিয়ড কি ভালো না খারাপ, কি মনে হয়? খারাপ। কেন খারাপ? মাসল রেসপন্স করবে না তাই। আচ্ছা, সবারই খারাপ মনে হয়? ম্যাম ভালো হওয়ার কথা তো। কেন ভালো? বুঝতে মানে আপনার কেন ভালো মনে হচ্ছে? যেটা মনে হয় সেটা বলেন। বুঝি নাই, সরি। রিকভারি করার টাইম পাবে ভেরি গুড। হার্টে। তাহলে এটা একটা ভালো বৈশিষ্ট্য। এখন কেন ভালো? আচ্ছা, আমার একটা কল আসছে। কি কি বলতেছিলাম? রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে ভালো। কেন ভালো? কারণ হচ্ছে এই সময়টাতে হার্ট নর্মাল কাজ করে না এমন কিছু না। হার্টের যেগুলো নর্মাল কাজ আছে সে কিন্তু ওগুলা ঠিকই মেনটেন করে। তাহলে করে না কোন কাজটুকু? বাইরের স্টিমুলেশনে শুধুমাত্র রেসপন্স করবে না। তাহলে বাইরে থেকে আমরা কি হয় যে এক্সারসাইজ করলে, দৌড়াদৌড়ি করলে, এটা একটা বাইরের স্টিমুলেশন হতে পারে। আপনি খুব এক্সাইটেড হয়ে গেছেন, খুব রাগ করছেন, এইটা একটা বাইরের স্টিমুলেশন হতে পারে। কোনো একটা ড্রাগ নিছেন, এইটা বাইরের স্টিমুলেশন হতে পারে। তাহলে বাহিরের কোনো স্টিমুলেশনে ওই টাইমটাতে রেসপন্স করবে না, কিন্তু তার নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো কিন্তু হার্ট ঠিকই করবে। বাইরের স্টিমুলেশনের রেসপন্স না করার কারণে সুবিধা যেটা হবে, হার্ট তো কাজ করতেছে সারাদিন, কাজ করতে করতে তারও তো টায়ার্ড লাগে, তাই না? তখন ওই যে তার ফ্যাটিকনেসটা, টায়ার্ডনেসটা, ফ্যাটিক মানে হচ্ছে টায়ার্ড হয়ে যাওয়া, তাহলে তার এই ফ্যাটিকনেসটা সে আপনার রিকভার করতে পারে। যে টায়ার্ড হয়ে গেছে সেই কন্ডিশনটা রিকভার করতে পারে, রিকভার করে আবার ফার্দার তার কাজ শুরু করতে পারে। এইসব মানে এই বৈশিষ্ট্যটা থাকার কারণে হার্ট মাসেলটা এত টায়ার্ড হয় না। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। এখন রিফ্র্যাক্টরি পিরিয়ডের হচ্ছে দুইটা টাইপস আছে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে টোটালি কোনো রকমের রেসপন্স করবে না। আপনি বাইরে থেকে স্টিমুলেশন দিলে স্টিমুলেশনটা যতই স্ট্রং হোক না কেন টোটালি কোনো রকমের রেসপন্স করবে না। এটাকে বলে হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে নরমাল রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে কত হার্ট মাসেলের? 0.25 থেকে 0.3 সেকেন্ড। আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে যখন আপনার বাইরে থেকে স্টিমুলেশন দিলে অল্প স্বল্প স্টিমুলেশনে সে কোনো রকমের রেসপন্স করবে না, কিন্তু অনেক বেশি স্ট্রং স্টিমুলেশন যদি আপনি দেন তখন সে রেসপন্স করবে। এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, যেটা হচ্ছে 0.05 সেকেন্ড। কি হয়েছে আপনাদের? কথা কেটে 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 শুনতেছেন কথা? হ্যাঁ ম্যাম, মাঝে মাঝে কথা কেটে কেটে আসতেছে। এত নেট আছে তা কেটে কেটে আসে কেন? এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার ম্যাম।
আচ্ছা, তাহলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি আর হচ্ছে কি বললাম, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে বাহির থেকে আপনি স্টিমুলেশন, যত স্টিমুলেশনে দেন না কেন একেবারেই কোনো রেসপন্স করবে না, সেটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, যেটা 0.25 থেকে 0.3। আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে বাহির থেকে আপনি খুব বেশি স্ট্রং স্টিমুলেশন দিলে তখন রেসপন্স করবে, আদারওয়াইজ রেসপন্স করবে না, যেটা হচ্ছে 0.05 সেকেন্ড। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন টোনিসিটি। টোনিসিটিটা কি? টোনিসিটি মানে হচ্ছে পার্শিয়ালি একটা কন্ট্রাক্টেড স্টেট, হার্ট মাসলটা যখন পার্শিয়ালি কন্ট্রাক্টেড অবস্থায় থাকে সেটাকে বলে টোনিসিটি। অনেক জায়গায় এই টোনিসিটি শব্দটা দেখবেন। টোনিসিটি মানেই হচ্ছে কন্ট্রাক্টেড স্টেট, যেটা এটাতে কি হয়, আপনার হার্ট মাসলটা কিন্তু পুরোপুরি রিল্যাক্স কখনোই হয় না, সবসময় হার্টে কিছু না কিছু ব্লাড থাকবে, মানে একদম হার্ট থেকে যে ব্লাড সব বেরিয়ে যাবে এরকমও বের হয় না, এবং অ্যাবসলিউট কন্ট্রাকশনও হয় না হার্ট মাসলে, যে একদম কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হয়ে সব ব্লাড বের করে দিবে, সেটাও করে না কিন্তু হার্ট মাসল, কিছু ব্লাড সবসময় হার্টের থেকে যায়। তাহলে হার্টের যে স্টেটটা থাকে সেটা কি, পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেটে থাকে হার্টটা সবসময়, এটাকেই বলে হচ্ছে টোনিসিটি। বুঝতে পারছেন? তাই বুঝতে পারছেন? ম্যাম আবার একটু বলবেন প্লিজ। শুনেন, হার্ট মাসলটা পুরোপুরি চুপসে যায়, হার্টটা কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম কথা শোনা আখির ওখানে মেবি নেট প্রবলেম, আখির কথা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার নেট প্রবলেম হলে আর আমি কি করবো, এখন কিছু করার নেই। শুনেন, তাহলে ব্লাড যদি থাকে পুরোপুরি ব্লাড শূন্য হয় না, আর হার্টে কিছু ব্লাড থেকেই যায়, তাহলে এই ব্লাডটা থাকার কারণে যেটা হয়, হার্টটা একদম যে কন্ট্রাকশন হবে ফুল, সেটা হয় না। তাহলে হার্টটা কিভাবে থাকে, পার্শিয়ালি কন্ট্রাক্টেড অবস্থায় থাকে। এই যে তার পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেট, এটাই হচ্ছে টোনিসিটি। আচ্ছা, লাস্ট ওয়ান, ফাংশনাল সিনসাইশিয়াম। ফাংশনাল সিনসাইশিয়াম হচ্ছে হার্ট মাসলের ফাইবার গুলা, এটা আপনারা জানেন যে হার্ট মাসলের ফাইবার ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে যুক্ত থাকে, জানেন না? এটা পড়ছেন তো, হার্টের মাসলের বৈশিষ্ট্য পড়ছেন না? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না হার্ট মাসলে? জি ম্যাম। আচ্ছা, তাহলে গ্যাপ জাংশনে দিয়ে একটার সাথে আরেকটা মাসল কিন্তু আপনার কানেক্টেড থাকবে থ্রু গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনে এখানে কি ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। তাহলে এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার কারণে কিন্তু মাসল ফাইবার একটা এক্সাইটেড হইলে আপনার প্রত্যেকটা মাসল ফাইবারই হার্টের এক্সাইটেড হয়। এমন না যে একটা এক্সাইটেড হলো, যদি মাঝখানে আপনার ইন্টারক্যালেটেড ডিস্ক না থাকতো তাহলে কি হইতো, একটা এক্সাইটেড হলে ওই একটাই শেষ, বাকিগুলা কিন্তু এক্সাইটেড হইতো না মাসল ফাইবার। কিন্তু যেহেতু ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে যুক্ত থাকে, এই কারণে যেটা হয়, একটা মাসল ফাইবার যদি আপনার এক্সাইটেড হয়, ওই এক্সাইটেশনটা কিন্তু সবগুলি মাসল ফাইবারে ছড়িয়ে পড়ে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটা মাসল ফাইবার এক্সাইটেড হলে যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো, এই অ্যাকশন পটেনশিয়ালটা প্রত্যেকটা মাসল ফাইবারে ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে ছড়িয়ে পড়বে। এই বৈশিষ্ট্যটাকেই বলে ফাংশনাল সিনসাইশিয়াম। বুঝলেন? জি ম্যাম। ম্যাম, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আবার পড়াবো, বাকিটুকু এই পর্যন্ত পড়ে রাখেন, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।